এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয় নিয়ে আক্রমণ অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক সম্মেলন, সাংবাদিকদের সামনে একাধিক প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। পুরনো নেতা এটা জানি, অনেক দিনের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুসলমান সমাজের সে একটা বড় ব্যক্তিত্ব। কিন্তু আবার বলছি যে এই তৃণমূল কাউকে সম্মান দেয় বলে আমার জানা নাই। আপনারা শুনলে অবাক হবেন যে ইমাম ভাতা দেওয়ার জন্য, ইমাম ভাতা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মসজিদে মসজিদে তৃণমূলের দলের থেকে ফতোয়া জারি হয়েছে। সরকার ফতোয়া জারি করছে মসজিদে মসজিদে যে সেই মসজিদে কতজন নামাজ পড়ে, তারা ঠিকমতো নামাজ পড়ে কিনা ইমামদের তার ছবি তুলে পাঠাতে হবে। অথচ নামাজ পড়ার মসজিদের মধ্যে কোনো ছবি তোলা, সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখাতে হবে যে সেই মসজিদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন নামাজ পড়ছে। এটা কিন্তু মুসলমান সমাজে এটা কিন্তু ধর্মীয় আচরণের বাইরে বলে আমরা জানি। স্বাভাবিকভাবেই আজকে ফতোয়াটা কেন জারি করছে না, ইমামদেরকে প্রমাণ করতে হবে যে তোমাকে যে আমি ইমাম ভাতা দিচ্ছি তুমি প্রকৃতপক্ষে কটা লোকের নামাজ পড়াচ্ছ। তা সেটাও কি দিদি দেখার দায়িত্বের মধ্যে পড়ে? কে নামাজ পড়বে না পড়বে সেটা তো সেখানকার সমাজের মানুষরা দেখবে, সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। আর ইমাম ভাতা যেখান থেকে দেওয়া হয় ওয়াকফ সম্পত্তির টাকা থেকে, সেটা তো রাজ্য সরকারের টাকা নয়, সেটা তো ওয়াকফ সম্পত্তি থেকে রোজগার করা টাকা। তাই মুসলমান সমাজের প্রতি এই সরকারের আজকে যে মানসিকতা, সেই মানসিকতা মুসলমান সমাজ মর্মে উপলব্ধি করছে। আজকে মনে করুন আমি হিন্দু, আপনি মুসলমান, একটা হিন্দুর বাড়িতে আপনি কি বকরিদের গোশত যদি পাঠিয়ে দেন, একটা হিন্দুর বাড়ি গ্রহণ করবে? বলুন। বকরিদ হচ্ছে মুসলমানদের একটা বড় 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 উৎসব। সেই বকরিদের গোশত যদি আমি হিন্দু বাড়িতে সব বন্টন করতে আরম্ভ করি, সব হিন্দু খাও, আমাদের বকরি কাটা হয়েছে, কোনো হিন্দুকে সেটা গ্রহণ করবে? গ্রহণ করলেও সেটা কি সে গ্রহণ করতে বাধ্য হবে? গ্রহণ করলেও সে কোথাও ভালো নাও লাগতে পারে তার। সেইখানটাই উল্টো দিক থেকে দেখুন, জগন্নাথ দেবের প্রসাদ ঘরে ঘরে, সে মুসলমান ঘরেও যাচ্ছে। মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না, তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এবার অদ্ভুত জমানা চলে এসছে। প্রসাদ যার ভালো লাগে সে খাবে, গোশ যার ভালো লাগে সে খাবে। আমি সরকার, আমি কেন মানুষকে প্রসাদ খাওয়াতে বাধ্য করবো? বড় অদ্ভুত ব্যাপার। আজকে আপনি জগন্নাথ দেবের প্রসাদ মুসলমানদের খাওয়াতে বাধ্য করবেন, তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। তাহলে আগামী দিনে গোশত, কুরবানির গোশত, সেগুলো পাঠিয়ে দিন সবাইকে, তাহলে সব থেকে বড় হিন্দু মুসলমানের মিলন হয়ে যাবে। আগামী দিনে তা হবে কিনা জানি না। কি অদ্ভুত রাজনীতি চলছে বাংলায়, দেখে ভেবে অবাক হচ্ছে। দেখুন, তামান্নার বাড়িতে সঙ্গে গেছিলাম, তার মায়ের বক্তব্য অপরাধীরা সব ঘুরে বেড়াচ্ছে, তারা আতঙ্কে আছে। তাদের প্রথম বক্তব্য ছিল আমরা স্থানীয় পুলিশের উপর ভরসা রেখেছিলাম, ভরসা আমাদের হারিয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। সেখানকার পুলিশ প্রথমে তামান্নার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এসপি সেখানকার সারা জেলার পুলিশের মাথা, সে প্রথমেই এই তামান্নার মৃত্যুকে একটা দুর্ঘটনা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তামান্নার যে মা, তার মায়ের দৃঢ়তা, তার মায়ের মানসিকতা, তার মায়ের সাহস, তার মায়ের আত্মপ্রত্যয় বাধ্য করেছে নদিয়ার পুলিশ প্রশাসনকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে যে এই অপরাধের বিরুদ্ধে ইচ্ছা না হলেও কিছু ব্যবস্থা নিতে। লোক দেখানো কিছু ব্যবস্থা তামান্নার হত্যাকাণ্ডে নেওয়া হচ্ছে, সেটা প্রমাণ করানোর চেষ্টা হয়েছে। আমি সেদিনও দাবি করেছি, আজও দাবি করব, বাংলার মুখ্যমন্ত্রী একটা ছোট্ট শিশু, তাকে নৃশংসে হত্যা করা হলো, তার বাড়িতে একবার আসলে কি আপনার জাত যেত? আপনার কি, আপনি আর ব্রাহ্মণ থাকতেন না কাল থেকে? তার বাড়িতে এলে একবার দেখা করলে, সেই পরিবারের প্রতি সমবেদনা জানালে। আমি দাবি করছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে তামান্নার পরিবারের সাথে দেখা করে তাদের মতামত, তাদের বক্তব্য, তাদের দাবি শুনুন। তার কারণ একটাই, কলেজের মধ্যে মধুর ভাণ্ডার, সেই মধুর ভাণ্ডারে মধু খেতে হবে। তারা জানে যদি পরীক্ষা হয়, প্রথম কথা পরীক্ষা এখানে টুকলি হয়, এমনি তো পরীক্ষা হয় না, সবাই জানে এটা।
কলেজে কলেজে চালু আছে মিনি নিয়ে চলে, মানে চোথা নিয়ে চলে। ফলে তাদের এই কলেজ থেকে পাশ করার পর বাইরে কোথাও রুটি রুজির ব্যবস্থা হয় না। পাশাপাশি প্রত্যেকটা কলেজে এরা এই ধরনের তৃণমূলের লোকেরা তাদেরকে একটা চাকরি দেওয়া হয়। তারা তো তৃণমূল করছে, খাবে কি? তৃণমূল তাদেরকে দেবে কি? কিছু দেওয়ার নাই। তাদেরকে বলে তোরা কলেজে যাও, ছাত্র ভর্তির নামে টাকা কামাও, কলেজে যে সমস্ত টেন্ডার হবে সেখান থেকে ভাগ খাও, সেখানে ছাত্রদের ভয়ভীতি দেখে মাল কামাও, তোমাদেরটা তোমরা চালিয়ে নাও, আমাদের পার্টি আমাদের মতো তোমাদেরকে কিছু বলবে না, পুলিশ কিছু বলবে না, তোমরা তোমাদের চলতে পারো, এই লাইসেন্স দিচ্ছি তোমাদেরকে, তোমরা করে কমে খাও। এবার বেকার যুবক তারা দেখছে যদি পাস করে বেরিয়ে চলে যায় আমার তো কামানো বন্ধ হয়ে যাবে, তাহলে ফেল করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। ফেল কেন? ফেল করলে কামানো যায়, ফেল করলে কলেজে ঢোকা যায়, কলেজে ঢুকলে 5টা ছাত্রছাত্রীকে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা কামানো যায়, আরও অনেক কিছু মস্তি করা যায়, মদের পেয়ালার ব্যবস্থা হয়, আরও কিছু হয় কলেজের ইউনিয়ন রুমগুলোতে, সেটা সবাই জানতে পারছে, দেখতে পাচ্ছে। সব কলেজে একই অবস্থা। এটা তৃণমূল দলের একটা ক্যাজুয়াল লেবারের মতো তাদেরকে ব্যবহার করা হচ্ছে। তোমরা এটা করো, এটা করলে তোমরা এটা রোজগার করতে পারবে, তাদের দলের ক্যাজুয়াল লেবার। এটাই তৃণমূল। সাধারণ মা বোনদের ICDS, সেখানে তাদের রংবাজি চলছে। এখন খাবার জায়গা পাচ্ছে না, সব তো দখল হয়ে গেছে। মানে সমস্যা হয়ে গেছে কি, এর আগেও আমি বলেছি, মাংস এক টুকরো, কুত্তা হাজার, কুকুর হাজারটা, মাংস এক টুকরো। এবার কে কোথা থেকে খামছে কি খাবে, তার জন্যে দখলদারিত্বে নেমেছে। সেই দখলদারি করতে 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 হচ্ছে আজকে সাধারণ মানুষের উপর অত্যাচারগুলো নেমে আসছে। ICD একটা সাধারণ আমাদের মা বোনদের একটা, ওখানটাই একটা স্বাস্থ্য উদ্ধারের, পুষ্টির, শিক্ষার, শিশুদের তার একটা কেন্দ্র, সেখানেও তাদের উপরে অপমান, অত্যাচার, লাঞ্ছনা চলছে। অথচ ICDSদের যারা কর্মচারী কর্মী, তাদেরকে বেতন বাড়ানোর জন্য, তাদের অনুদান বাড়ানোর জন্য তারা দাবি করছে, সেই দাবি করে কর্ণপাত করছে না। বাংলার মুখ্যমন্ত্রীর বা তৃণমূলের দলের লোকরা যেখানে যায় সেখানে ভিড় জমানোর দায়িত্ব নেয় এই ICDS, এই তোমার সেলফ হেল্প গ্রুপ, এইসব মহিলারা। কিছু করার নাই, এটা তৃণমূল যতদিন থাকবে এই জিনিস চলবে। দিদি বলে যে ভাঙন ঠেকাতে নাকি কোটি কোটি টাকা দিচ্ছে, সে বর্ষাকালেই কাজ হবে সেগুলো, কারণ বর্ষাকালে কাজ হলে কন্ট্রাক্টরের লাভ বেশি, যারা কাজ করায় বা যারা কাজ করে তাদের সকলের ধান্দা বেশি। আর বালি, মাটি, পাথর যেখানে যা আছে সব লুট করে তৃণমূলের নেতাদের পেট ভরাতে হবে। তাতে মানুষের বিপদ হোক, গ্রাম উড়ে যাক, মন্দির মসজিদ ভেঙে যাক, যা খুশি হয়ে যাক, তৃণমূল নেতাদের পেট ভরাতে সারা বাংলাকে উজাড় করে দেওয়ার ব্যবস্থা চলছে। তৃণমূলের লোকের পেট ভরাতে সারা বাংলা উজাড় হয়ে যাক, তাতে কিছু যায় আসে না বাংলার মুখ্যমন্ত্রী। শুধু ভোটে জেতাও, বোমা বানাও, পিস্তল কেনো, গুলি চালাও, মারধর করো, পুলিশকে সামলাও, ভোটে জেতাও, বাকি যা খুশি করো। সারা বাংলাকে লুট করবার ইজারা দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্মসমর্পণ করেছে, আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি। আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে। মনোজিৎ একটা ব্যতিক্রম নয়, বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের হয়ে এই কাজই করে। কেউ প্রকাশ হয় কারোর নাম প্রকাশ হয় না। মনোজিৎ যদি সেই মহিলা যে ছাত্রীটাকে হিম্মত দেখিয়ে সমস্ত তথ্যকে প্রকাশ করেছে, সে যদি হিম্মতটা না দেখাতো তাহলে মনোজিতের জায়গাতে থাকতো, তৃণমূলের বিপ্লবী সদস্য হয়েই থাকতো। আজকে সেই জায়গাটা হিম্মত দেখে একটা ছাত্রী সে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাই মনোজিৎ আজকে জেলখানায় আছে। সে জেলখানায় আছে মানে এটা নয় যে তৃণমূল লোকেরা খুশি, তৃণমূল নেতারা অনেক দুঃখিত। আগামীতে দেখবেন তার ছাড়ানোর জন্য তো অনেক চেষ্টা চরিত্র হবে। আর নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে অমিত শাহকে চিঠি লিখছে যে ফেক নিউজ, সোশ্যাল মাধ্যমে নানা রকমের বিকৃত তথ্য সব চালানো হচ্ছে, আপনি ব্যবস্থা নিন। কেন আপনি রাজ্য ব্যবস্থা নিতে পারছেন না কেন? কর্ণাটকে তো ব্যবস্থা নিয়েছে, আইন করেছে, আপনি নিজে আইন করুন। আপনি অমিত শাহের হাত পা ধরছেন আপনার দলের লোকদের, এই আপনার দলের লোকদের যে কুকুরটি, সেই কুকুরটি যাতে বাজারে ফাঁস না হয়ে যায়
তার জন্য আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন, বাকি কেউ চাইছে না। আপনার দলের মনোজিতের মতো লোকেরা তাদের তথ্য যেন বাইরে কেউ প্রকাশ করতে না পারে, তাদের ধর্ষণ, তাদের লুট, তাদের মহিলাদের উপর অত্যাচারের কথা যেন বাইরে কেউ প্রকাশ করতে না পারে, তার জন্যে আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন, মিডিয়ার উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন, নিজের ছবিকে রক্ষা করার জন্যে, আপনার দুষ্কর্মকে রক্ষা করার জন্যে আপনি অমিত শাহের সাহায্য চাইছেন। ছি ছি ছি, আর কি বলবো। যে বলছে সে কুকুরের জন্য বলছে, তার মাথায় মুগুর মারা দরকার বলে আমি মনে করি। দিদি কি কুকুর ভালোবাসে না? দিদি দলে সবই তো মোটামুটি ওই ক্যারেক্টারেরই লোক। দিদি যে দলের নেত্রী, সেই দলে দিদি বাদ দিয়ে মোটামুটি তাদের চরিত্রের সঙ্গে যার কথা বলছে তার চরিত্র তো ফারাক নাই। আমরা খারাপ কথায় কুকুর বলি, ভালো কথায় সারমেয় বলি। দিদি দলের লোকরা যারা, তারা তো সেই সারমেয়ের দল বলে আমরা জানি। দিদি যা বলে তাই শোনে, দিদি উঠতে বলে উঠতে বলে, বসতে বলে বসতে বলে। কুকুরেরও তাই স্বভাব, রাস্তায় তাদেরকে কুকুর বলে, ভদ্রভাষা থেকে সারমেয় বলে। যে বলছে কুকুরের বিরোধিতা করছে সে খুব বড় সারমেয়, তাই তার মনে হচ্ছে যে আমার এত সুন্দর নাম থাকা আছে, সেখানটায় আরেকজন কেন ভাগ বসাতে আসছে। বিচার না পেলে দল ছাড়া কিছু লাইন পাল্টায়নি, ওদের এটাই স্টাইল আর কি। শুধু হিন্দু ভোটে তো হবে না, তাই মুসলমানদেরকে যদি কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করা যায়। এটা বুঝতে পারে যে বিজেপি যে মুসলমান ভোটেরও কদর আছে, তারা তাদের এজেন্ডা অনুযায়ী চলছে। সব যেখানে যেমন প্রয়োজন হয় সেখানে তেমন করে। এর আগে আমরা দেখেছি লালকৃষ্ণ আডবাণী কট্টর হিন্দুবাদী, আর অটল বিহারী বাজপেয়ী নরম হিন্দুবাদী। এ তাদের পুরনো স্টাইল এগুলো। সংখ্যালঘুরাই সংখ্যালঘুকে মারছে, তো বাইরে কেউ মারছে না। এগুলো গুন্ডা বদমাস চোর চোরটাদের দল, তার মারামারি, এটা বাকি কিছু না। এটা গোটা সংখ্যালঘু সমাজকে এর মধ্যে টেনে নিয়ে আসার কোনো যুক্তি আছে বলে মনে করি না। তৃণমূল দলে যারা লুটেরা, যারা অত্যাচারী, তারা তৃণমূল দলে যোগদান করেছে, তাদের মধ্যে অন্তর্কলহ, তাদের মধ্যে মারামারি ঘটনাচক্রে। তারা যে মারছে সেও মুসলমান, যে মার খাচ্ছে সেও মুসলমান। বরং ওদেরকে বলবো সাম্প্রদায়িক রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের সঙ্গে কি করে চলতে হয় তার শিক্ষা দিন আপনাদের কর্মীদেরকে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল দলের বিরাট বাঘা নেতা ছিল। সে বাঘা নেতার কত বড় বড় ভাষণ আমরা শুনেছি। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই দুরবস্থা দেখে একটা জিনিস নিশ্চয়ই তৃণমূলের সব নেতারা বুঝতে পারছেন, যে তৃণমূল দলে কিন্তু সবাই ডিসপোজেবল আইটেম। তৃণমূল দলে কেউ অপরিহার্য নন, সবাই ডিসপোজেবল আইটেম। কার উপরে কখন অপমান নেমে আসবে, চটি ঝাঁটা নেমে আসবে, তৃণমূল দলের নেতারা তা জানে না। তাই তৃণমূল দলের সমস্ত নেতাদের বলবো, অন্তত দিদির দল থেকে সাবধান। যদি মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে হয়, দিদির দল থেকে সাবধান। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার বিজেপি বিধায়ক হচ্ছে। এগুলো কে গ্রেপ্তার হয়েছে জানি না, তবে তৃণমূল দলের সঙ্গে তৃণমূল দলের লড়াইয়ে সাধারণত কেউ কাউকে গুলি চালায় বলে আমার জানা। যদি বিজেপির কোনো লোকের এত হিম্মত হয় যে তৃণমূল লোকের গুলি চালিয়েছে, তো সেটা বড় খবর তো বটেই। চল।